প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডক্টর টিভির বিশেষ আয়োজন শিশু রোগ জিজ্ঞাসা। আজকে আমরা আলোচনা করব শিশুদের মানসিক রোগের কারণ, লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে। পুরো অনুষ্ঠান জুড়ে থাকছি আমি মোহাম্মদ নূর সাঈদ। আজকের এই বিষয়ে ডক্টর টিভির স্টুডিওতে কথা বলবেন ডক্টর সেলিনা ফাতেমা বিনতে শহীদ, সহযোগী অধ্যাপক, ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন অতিথির সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হচ্ছে শিশুদের মানসিক রোগ, লক্ষণ এবং এর প্রতিকার নিয়ে। আমরা প্রায় দেখতে পাই যে আমাদের বাচ্চারা স্কুলে পড়াশোনায় তাদের দেখা গেছে পড়ার পরে বাট মনে থাকে না বা দুর্বলতা দেখা দেয়। আসলে এইটা কি তার মানসিক সমস্যার লক্ষণ হতে পারে কিনা বা কারণ হতে পারে কিনা? পড়াশোনার দুর্বলতা বিভিন্ন কারণে হতে পারে। একটা হচ্ছে যে তার কেউ কেউ আছে যে মানসিক সমস্যা ছাড়াই পড়াশোনা ভালো লাগে না। আসলে পড়াশোনা কারই বা ভালো লাগে? এটা তো একটা এফোর্ট, ফুল লার্নিং বা এফোর্ট দিতে হয়, মনে করতে হয়। যেমন আমি যদি একটা নর্মাল বই ম্যাগাজিন পড়ি বা একটা পেপারও পড়ি, সেখানে একবার পড়লে পেপারের কন্টেন্ট কী ছিল বলতে পারবো। কিন্তু আমার যেটা যদি বলে যে এখানে পরীক্ষা, তোমার পড়া এই চ্যাপ্টারটা পড়তে হবে, তাহলে কিন্তু একবার পড়লে আমার হবে না, আমাকে বারবার ওটা পড়তে হবে। তাহলে এখানে এফোর্ট দিতে হয়। তো এফোর্ট দেওয়ার ব্যাপারটা বড়রা তো পছন্দ করে না, সুতরাং ওদের কেন পছন্দ হবে? তো ওটা যদি ওই লেভেলে থাকে যে হ্যাঁ বাচ্চা খেলতে বেশি পছন্দ করে, মানুষের সাথে গল্প করতে বেশি পছন্দ করে, ওগুলোর কারণে টাইম চলে যায়, বা মোবাইল এত বেশি দেখে, টিভি এত বেশি দেখে, ওই জন্য তার পড়াশোনাটা হচ্ছে না, সেটা হতে পারে। কিন্তু মোবাইল অ্যাডিকশনের কারণে যদি হয়, এটা আমরা বলি বিহেভিয়ারাল অ্যাডিকশন, এখন তো ইন্টারনেট অ্যাডিকশনও মানসিক সমস্যার মধ্যে পড়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটার কারণে যদি পড়ালেখা তার হতে পারে। আবার ডিপ্রেশনেও কিন্তু তার পড়াশোনার আগ্রহ কমে যাবে। ডিপ্রেশনে তো সব কিছুর আগ্রহ কমে যায়, এবার মনোযোগ দিতে পারে না, ভুলে যায়, মেমোরি প্রবলেম হয়, মনে করতে পারে না। তো এই যে প্রবলেমগুলো, এগুলো কিন্তু ডিপ্রেশনের কারণে, যখন এই প্রবলেম মানে ভুলে যাচ্ছে, মনোযোগ দিতে পারছে না, কোনো কিছুতে আগ্রহ পাচ্ছে না, তখনও কিন্তু পড়ালেখার ঝামেলাটা দেখা দিবে। মানে তখন দেখা যাবে পড়াশোনায় করছেই না সে, আর দিন দিন তার রেজাল্ট খারাপ হচ্ছে। আবার অন্যান্য যে কোনো রোগের সাথেই আসলে আমাদের পারফরমেন্স, বা যদি সে ছাত্র, যেহেতু শিশুরা ছাত্রই থাকে, তো ওই সময় সবচেয়ে বেশি সমস্যা ওখানেই হয়, পড়াশোনাই হয়। হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার থাকলে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, ওখানেও তো অ্যাটেনশন দিতে পারছে না। হাইপার অ্যাক্টিভ থাকার কারণে সে কনসেন্ট্রেট করতে পারছে না, ক্লাস লেকচার সে বা ফলো করতে পারছে না, সে হোমওয়ার্ক করতে পারছে না, তখন তার রেজাল্ট ডেটোরিয়েট করছে। তো এই অবশ্যই এইগুলো থেকেও যেমন আমরা মানসিক রোগের লক্ষণটা খুঁজে পেতে পারি, আবার শুধুমাত্র পড়াশোনায় এমনিতেই আগ্রহ নাই, অন্য কোনো বিষয়ে তার আগ্রহ বেশি, যেমন খেলাধুলায় আগ্রহ বেশি। একটা বাচ্চা পড়াশোনার চেয়ে সে চিন্তা করে আমি ক্রিকেটার হব, আমি সিঙ্গার হব, হ্যাঁ, কিংবা আমি কার্টুনিস্ট হব। ওটার পেছনেই অনেক সময় দিয়ে দেয়, পড়াশোনা বসতেই চায় না, কিন্তু বসলে সে পারে। এটা আবার অন্য ধরনের, ওটার জন্য কিন্তু বলবো না যে ওটা আমার মানসিক রোগ। হ্যাঁ, এর প্রত্যেকটা জিনিসের আসলে কারণের মধ্যেই নিহিত রয়েছে আসলে সমাধান, আর বা কি হয়েছে। তো কারণটা আসলে আমাদের দেখতে হবে। ম্যাম, আমাদের বাচ্চারা অনেকটা সোশ্যাল মিডিয়াতে কিংবা মোবাইল বা ডিভাইস কেন্দ্রিক আসক্ত। তো তাদের এই মোবাইলে গেম খেলা কিংবা তাদের হচ্ছে টিভি না দেখে খেতে না চাওয়া বা খাওয়ার জন্য মোবাইল দেখতে দেওয়া, এই বিষয়গুলো কি আসলে তার মানসিক সমস্যা বাড়ার কারণ হতে পারে বলে মনে করেন কিনা? মানে এটা তো আসলে আমরা মা বাবারাও অনেক জায়গায় প্রথম দিকে একটু আরামের জন্য এটা করে ফেলি। অধিকাংশ মা বাবাকে আমি দেখেছি যে প্রথমে ওনারাই এটাতে অভ্যস্ত করেছেন, যে সারাদিন শেষে মা বাবা হয়তো দুজনেই ব্যস্ত, ভাবছেন যে আমি ওকে যদি মোবাইলটা দেই, ও মোবাইল নিয়ে ব্যস্ত থাকবে, আমি আমার ঘরের কাজগুলো সেরে ফেলবো। তো যিনি গৃহিণী তিনিও অনেক সময় তাই করছেন। তো এটা যেটা হয় যে বাচ্চা প্রথমে ওটাতে অভ্যস্ত হয়ে গিয়ে, বা প্রথমে মোবাইলটা দেখেছে, সে দেখে খুব
রিয়াকশন দিয়েছে, বাবা মার খুব মজা লেগেছে যে ও মোবাইল বোঝে, এতটুক বাচ্চা মোবাইল বোঝে। আসলে বাবা মাও তো এক্সপ্লোর করতে থাকে নিজের সন্তানের হাঁটাটা, প্রথম হাসিটা, প্রথম হাঁটাটা, প্রথম কথা বলাটা। হ্যাঁ, তো ওর বাবা মাও আসলে এক্সাইটেড থাকে, কিন্তু কোনটায় নিয়ন্ত্রণ আনতে হবে, কোনটায় করতে দেওয়া যাবে না, এটা অনেক সময় ওনারা বুঝে উঠতে পারেন না। তো সেই ক্ষেত্রে মোবাইল প্রথমে দিয়েছেন, বাচ্চা তো অ্যাট্রাক্টেড ফিল করে ফেলেছে। এরপর বাচ্চা খেতে চাচ্ছে না, কিন্তু মোবাইল দিলে বাচ্চা কিন্তু খাচ্ছে, তাহলে ওনার কাজটা ইজি হয়ে যাচ্ছে। যদি মোবাইলটা না দেয় তাহলে হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু মোবাইলটা দিলে খুব তাড়াতাড়ি শেষ করে উনি অন্য কাজে মনোযোগ দিতে পারবেন, কাজটা তাড়াতাড়ি গুছিয়ে শেষ করে ফেলতে পারবেন, উনি তাড়াতাড়ি ফ্রি হয়ে যেতে পারবেন। এই ইমিডিয়েট গোলটার জন্য কিছু সময়ের মানে টাইম সেভ করার জন্য বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে, বাচ্চা অভ্যস্ত হয়ে যাচ্ছে। 1 2 3 এরকম যদি 1 সপ্তাহ চলতে থাকে তাহলে কিন্তু বাচ্চাটার মোবাইল ছাড়া খেতে যাবে না। কিন্তু তারপরেও এটা যদি বন্ধ করতে হয় তাহলে কিন্তু আবার একই নিয়মে যদি না দেয়, প্রথম খুব কান্নাকাটি করবে, খেতে যাবে না, না খেলে নাই, যত কান্নাকাটি করুক, কিন্তু কন্টিনিউয়াস যদি না দিয়ে থাকে, সাধারণত যে কোনো অভ্যাস চেঞ্জ হতে 21 দিন সময় লাগে। সেই 21 দিন বা 3 সপ্তাহ যদি এক নাগাড়ে না দেয়, দেখা যাবে বাচ্চাটা কিন্তু ওটাতেই আবার অভ্যস্ত হয়ে যাবে। কিন্তু ওই 21 দিন কষ্ট করার মানসিকতাটা অনেক সময় অনেকের থাকে না, যে এত ঝামেলা সহ্য হয় না, দিয়ে ফেলি, মানে 2-3 দিন দেখেই যে ওর তো সমস্যা আরও বেড়ে গেল, তো না খেয়ে থাকছে, আর মা বাবার তো অস্থির হয়ে যায় একবেলা না খেলে। হ্যাঁ, যে ক্ষুধা যে ওর নিজের প্রয়োজনীয় খাবে, এই ব্যাপারটা ওই পর্যন্ত ধৈর্য ধরতে চায় না, বলে 3 দিন তো না খেয়েই থাকলো, আর কত, তার চেয়ে তোর ক্ষতি হয়ে যাবে, তার চেয়ে এটা দিয়েই খাওয়ায়। তো প্রশ্নে ওঠে না যে 21 দিন বা 2 সপ্তাহ ওয়েট করবে। কিন্তু ওটা যদি আবার করা যায় যে ও রাগারাগি করুক, চিল্লাচিল্লি করুক, যাই করুক, না খাক, তারপরেও দিব না, তাহলে সম্ভব। কিন্তু এটা আসলেই ক্ষতি করছে। ধন্যবাদ ম্যাম। শিশুদের এই সকল মানসিক রোগ নির্ণয়ের জন্য কি ধরনের পরীক্ষা বা পদ্ধতি করা যেতে পারে বলে আপনি মনে করছেন? সাধারণত দেখা যায় যে এগুলো তো আসলে আমরা ওই বা কোনো ইনভেস্টিগেশন দেওয়ার চেয়ে আমরা ওই যে DSM-5 কিংবা তার ফিচারগুলো দেখে, ICD-10 বা 11, এগুলো ওখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে যে এই মানসিক রোগটার মানে কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে, কতগুলো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে কমপক্ষে 5টা থাকতে হবে, কিংবা 3টা থাকতে হবে, বা সবগুলো থাকতে হবে, এক এক রোগের এক একটা, এবং কত দিন ধরে থাকতে হবে। অনেকে আমরা বুঝি না, অনেক সময় যেটা করি যে আমরা যখন ওই যে ইন্টারনেট দেখে নিজেকে মনে করি যে আমিও মনে হয় মানসিক রোগী হয়ে গেছি, তারা যেটা করে যে এই সিমটমটা তো আমার সাথে মিল আছে, তার মানে তা আমিও মানসিক রোগী। আসলে এভাবে হয় না, অধিকাংশ সিমটমই অধিকাংশ মানুষের সাথেই মিল আছে, কিন্তু এই সিমটমগুলো কত দিন ধরে থাকতে হবে, এটা এক নাগাড়ে কতদিন থাকলে আমরা রোগ বলবো, হ্যাঁ, এটারও কিন্তু কিছু মাপকাঠি আছে। তো ওগুলোর DSM-5 কিংবা ICD-10 বা 11 আছে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ওই ক্রাইটেরিয়া দেখে আমাদের আসলে সাধারণত সাইকিয়াট্রিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ওনারা ডায়াগনোসিস করে থাকে যে ক্রাইটেরিয়ার সাথে মিলছে কিনা, কতদিন ধরে সেটা, কবে স্টার্ট হয়েছে এবং কতদিন ধরে এটা স্থায়ী আছে, এবং এটা কি কি জায়গায় তার সমস্যা করছে। এমন ধরা যাক যে এতদিন ধরে আছে, এই ক্রাইটেরিয়াগুলো আছে, কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না, তার ডে টু ডে লাইফে তার লেখাপড়াও কোনো সমস্যা হচ্ছে না, যে লেখাপড়া করে তার কোনো সমস্যা হচ্ছে না, যে কাজ করে তার কোনো সমস্যা হচ্ছে না, তার মেলামেশায় কোনো সমস্যা হচ্ছে না, অন্য কারো তাকে নিয়ে কোনো কমপ্লেন নাই, সব ঠিক আছে, তাহলেও কিন্তু হবে না। আর এটা অন্য কোনো রোগের সাথেও মিলে যাবে না, যে এটার কোনো শারীরিক রোগের কারণে তার এই সমস্যাগুলো হচ্ছে, তাহলেও কিন্তু এটাকে রোগ বলা যাবে না। হ্যাঁ, যেমন ধরা যাক বিভিন্ন শারীরিক রোগের সাথে মানসিক কিছু কম্পোনেন্ট থাকে, তো সেগুলোর জন্য যদি হয়, যেমন কিছু কিছু শারীরিক রোগে ঘুম চলে যায়, হ্যাঁ, তা মন খুব খারাপ থাকে, আবার শারীরিক রোগটার ট্রিটমেন্ট শেষ হলে ওটা ঠিক হয়ে যায়। তো দেখা যাচ্ছে যে ওটার কারণে হলেও কিন্তু ওটাকে মানসিক রোগ বলা যাবে না, কারণ ওটা শারীরিক রোগের সাথে এক ধরনের একটা ফিচার দেখা দিচ্ছে। তাহলে এগুলো একটু ইম্পর্টেন্ট বিষয়। শিশুদের মানসিক রোগের জন্য ব্যবহৃত যে ঔষধগুলো রয়েছে, এগুলো প্রয়োগের ফলে আসলে কি কি বিপরীত প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় বলে মনে করছেন?
আসলে প্রত্যেকটা ওষুধেরই তো আসলে সাইড, যদি বলেন প্যারাসিটামল সেটারও কিন্তু সাইড ইফেক্ট আছে। তো যদি এমন হয় যে সাইড ইফেক্টের চেয়ে আমার যেই কাজে আমি ব্যবহার করছি সেটা বেশি জরুরি, তাহলে অবশ্যই সাইড ইফেক্টটাকে ইগনোর করে আমরা এটা ব্যবহার করতে পারি। এই জন্যই আসলে বিশেষজ্ঞ ডাক্তারই এই প্রেসক্রিপশন যে করতে পারবেন, একজন সাইকিয়াট্রিস্টই মানে শিশুদের সাইকিয়াট্রিক যদি মেডিসিন দিতে হয় উনিই দিবেন। কিন্তু এটা যদি আনা হয় একজন সাইকিয়াট্রিক রোগ কিন্তু দিচ্ছেন নিউরোলজিস্ট কিংবা দিচ্ছেন মেডিসিনের ডক্টর, সেখানে কিন্তু একটু ঝামেলা হতেই পারে। তো আমার মনে হয় যে জায়গায় বিশেষজ্ঞ তিনি সেই জায়গাটাই দেখা উচিত। বিশেষজ্ঞের জায়গাটা যত ভালোভাবে উনি আদার জিনিসগুলো অ্যানালাইসিস করে দিতে পারবেন, অন্য কেউ আসলে ওভাবে সেটা করা অনেক সময় সম্ভব না হতে পারে, সেখানে রোগীর সাফারিংস বেড়ে যাবে। তো আমি বলবো যে সাইড ইফেক্ট সব কিছুতেই আছে, কিন্তু কোনটাতে সাইড ইফেক্ট কীভাবে আবার ম্যানেজ করা যাবে সেটাও ডক্টররা বলে দিবেন, জানেন। এবং সবচেয়ে বড় কথা, সাইড ইফেক্ট এটা হচ্ছে সম্ভাবনার কথা বলা হয়েছে। প্রত্যেকটা ওষুধে যে সাইড ইফেক্ট হবেই এমন কোনো কিন্তু কথা নাই, কিন্তু তারপরেও একটা ইন্ডিকেশন দিয়ে দেওয়া হয়ে থাকে। ম্যাম, তাহলে শিশুদের সকল মানসিক রোগের চিকিৎসার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আসলে বলে? হ্যাঁ, আসলে আমরা যে কোনো মানসিক রোগ, সেটা শিশুদের হোক অ্যাডাল্টের হোক, আমরা বায়োসাইকোসোশ্যাল মডেলে এটাকে ট্রিটমেন্ট করি, এভাবে দেখি। এটার উৎপত্তিও বায়োলজিক্যালি হতে পারে, সাইকোলজিক্যালি হতে পারে, সোশ্যালি হতে পারে। যেমন ধরা যাক বায়োলজিক্যালি আমি বলেছি নিউরোট্রান্সমিটারের ইমব্যালেন্সের কারণে হতে পারে। সাইকোলজিক্যালি কি হতে পারে, যেমন তার চিন্তা প্রক্রিয়া, তার শিক্ষণ মানে ভুল লার্নিং হয়েছে, সে মিথ্যা বলতে কাউকে দেখেছে যে যারা মিথ্যা বলে তারাই অনেক সমাজে অনেক প্রভাবশালী হয়, যারা শক্তি দেখায় তারাই বেশি বস, তাদেরকেই সবাই মানে। তাহলে ও ভুল লার্নিংগুলো শিখেছে। তাহলে ভুল লার্নিং, ভুল চিন্তা প্রক্রিয়া মানে নেগেটিভলি সব কিছু দেখা, এটা কিন্তু বাবা মা যদি নেগেটিভ লাগে বাচ্চাও সব কিছু নেগেটিভ দেখবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই নেগেটিভ দেখা, চিন্তন প্রক্রিয়া, এই যেটা বলছি যে এই আচরণগত বিষয় দেখে শেখা কিংবা মেমোরি, কনসেন্ট্রেশন, এগুলো হলো ব্যক্তির মানে মানসিক সাইড। এই জায়গাগুলো দেখবেন সাইকোলজিস্ট, আর মানে বায়োলজিক্যাল সাইডটা দেখবেন সাইকিয়াট্রিস্ট। সোশ্যালিও যেমন পরিবারের বৈষম্যের শিকার হয় দুইটা বাচ্চা, ছেলে বাচ্চাটা হয়তো বেশি প্রেফারেন্স পাচ্ছে, মেয়েটা পাচ্ছে না, যদি কোনো পরিবারে এমন হয়, কিংবা একটা বাচ্চাকে অনেক বেশি সে ভালো রেজাল্ট করে এই জন্য তাকে অনেক গুরুত্ব দেওয়া হয়, আরেকটা বাচ্চাকে দেওয়া হচ্ছে না, তাহলে পরিবারেই কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে, কিংবা স্কুলে বুলির শিকার হচ্ছে, কিংবা পরিবারের বাইরে নির্যাতনের শিকার হয়েছে, এগুলো কিন্তু সামাজিক। তাহলে এই ওখানে যদি সমস্যা হয়, হ্যাঁ আমি বায়োলজিক্যালি ট্রিটমেন্ট করলাম, সাইকোলজিক্যালিও করলাম, কিন্তু সমাজে আবার নির্যাতনের মধ্যে ফেলে দিলাম, তাহলে কি হবে? তাহলে ট্রিটমেন্টটা আসলে তিনটা দিক থেকেই হওয়া উচিত, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট এবং সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার। সোশ্যাল জায়গাটাও কিন্তু কাজ করার আছে। তো সাইকিয়াট্রিস্ট কী করেন? মেডিসিন দেন। সাইকোলজিস্ট সাইকোথেরাপি দেন, মানে তার চিন্তন প্রক্রিয়া, তার যে আচরণগত মানে আচরণটা যে ভুলভাবে শিখেছে সেই জায়গাটায় কাজ করা, তার অ্যাটিটিউডে কাজ করা, তার বিহেভিয়ারে, তার পার্সোনালিটিও একটা মেকআপ, তার কিভাবে ডেভেলপ, তখনও যেহেতু শিশুদের পার্সোনালিটি মেকআপ হয়ে যায় না, সেখানে অনেক কিছু করার থাকে, তাহলে এই জায়গায় সাইকোলজিস্টের ভূমিকাটা অনেক বেশি। তাহলে তিনটা উপায়ে কাজ করা যেতে পারে এখানে, আসলে মেডিসিন, সাইকোথেরাপি এবং এই যে বললাম যে সোশ্যাল পার্টটা, সেখানে কিন্তু আমরা ফ্যামিলিকে ইনক্লুড করি, কারণ ফ্যামিলি তো সোসাইটিরই একটা অংশ এবং সেই ফ্যামিলিতেই বাচ্চাটা ফেরত যাবে চিকিৎসার পরে। তো এখন ফ্যামিলি থেরাপিটা, বিশেষ করে প্যারেন্টিং যদি আমরা করি, কারণ আমরা শিশুদেরকে সাইকোথেরাপিটা দেই হচ্ছে ট্রায়াডিক মডেলে। এখানে বাচ্চাকে যেমন ট্রিটমেন্ট করা হয়, তার চিন্তায়, তার আচরণের জায়গায় পরিবর্তন আনা হয়, তার বা প্যারেন্টসদেরকে নিয়ে বসা হয়, এমনকি এখানে যদি ইনস্টিটিউশনও ইনভলভ থাকে সেখানেও কিন্তু যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে আমরা ট্রিটমেন্টটা আসলে মাল্টিডিসিপ্লিনারি ওয়েতে করা উচিত, যেমন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, কিংবা আমরা যদি ওভাবে না পাই পদ্ধতিগত দিক দেখি, তাহলে মেডিসিন, সাইকোথেরাপি, ফ্যামিলি থেরাপি, প্যারেন্টিং, এগুলো করলে আমরা মোটামুটি
একটা চাইল্ডকে তার প্রবলেম থেকে বের করে নিয়ে আনতে পারবো। ধন্যবাদ। সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো আপনার কাছে, যে শিশুদের এই সকল মানসিক সমস্যা সমাধানে পারিবারিক ও সামাজিক কী পদক্ষেপ নেওয়া যেতে পারে? আমি যেটা বলবো সবসময় যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। তো আমরা একটা বাচ্চা অসুস্থ হয়ে গেছে দেন ট্রিটমেন্ট করব, সেটা যতটা না আমাদের টাইম এবং আমাদের রিসোর্সের হবে, অপচয় বা বলি যে ব্যবহার হবে, তার চেয়ে আমরা যদি আগে থেকে প্রিভেন্ট করতে পারি সেটা সবচেয়ে ভালো। তো প্রিভেনশনের জন্য আমরা কি করব, সমাজকে কিভাবে এখানে ইনক্লুড করব, পরিবারকে কিভাবে ইনক্লুড করব, এখানে কিন্তু রাষ্ট্রেরও ভূমিকা আছে। যেমন ধরি আমরা এটা দেখেছি যে রাষ্ট্রীয়ভাবে প্রাইমারি হেলথ কেয়ারে যদি আমরা দেখি, সেখানে এটা এখন খুবই স্টাবলিশড হয়ে গেছে যে প্রাইমারি হেলথ কেয়ারের জায়গাটা আমাদের অনেক উন্নত হয়েছে। যে আমরা জানি যে একটা বাচ্চার শারীরিক ডেভেলপমেন্টের জন্য কি কি করতে হবে, মাকে কি খেতে হবে, 6 মাসে বাচ্চাকে বুকের দুধ দিতে হবে, তারপরে আস্তে আস্তে বাইরের খাবার দিতে হবে, কি পুষ্টিকর খাবারগুলো দিতে হবে, এগুলো তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্লাস তার শারীরিক বৃদ্ধির জন্য, তাই না? কিন্তু মানসিক বৃদ্ধির জন্য, মানসিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কি করি? এটাও তো প্রাইমারি হেলথ কেয়ারেরই বিষয়। এখানেই যদি ইনক্লুড করা হয়, আমরা কি কোনো বাচ্চাকে এটা শেখাই যে কিভাবে আত্মবিশ্বাস বাড়বে, কিভাবে আত্মমর্যাদাবোধ বাড়বে, কিভাবে বাচ্চা ইন্ডিপেন্ডেন্ট হবে, বাচ্চা কিভাবে প্রতিকূল পরিবেশে অ্যাডজাস্ট করে চলবে? এগুলো কিন্তু আমরা শেখাই না। কিন্তু এগুলো যদি প্রাইমারি হেলথ কেয়ারের অংশই হতো, করা যেত, সরকারি পর্যায়ে, বেসরকারিও যদি আমাদের বা আমরা যারা প্রফেশনাল বডি তাদেরও যদি এখানে ভূমিকা থাকতো, তাহলে আসলে এটা খুব সুন্দর একটা আমাদের আসলে সামাজিক দায়বদ্ধতা থেকে, কারণ আমরা জানি যে শিশুরাই হচ্ছে জাতির ভবিষ্যৎ। সেই শিশুদেরকে যদি আমরা আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাশীল, স্বনির্ভরশীল, দায়িত্বশীল, এখন যেটা হয় যে বাবা মা দেখা গেছে যে কলেজের বাচ্চাকেও খাইয়ে দিচ্ছে, ব্যাগটা বাবা মা না ধরে, বাচ্চার কোথায় আমরা আগে দেখেছি যে বাবা মার ব্যাগ বাচ্চারা ধরে একটু বড় হলেই, এখন বাচ্চারা বড় হওয়ার পরও ব্যাগ ধরে টানতেছে। তাহলে এই যে এগুলো তো আসলে দায়িত্বহীনতা শেখানো হচ্ছে, দায়িত্বশীলতা না। তাহলে কি কি আচরণ, অথচ আমরা জানি যে বাইরে একটা 4 বছরের বাচ্চাকেও তার নিজের ব্যাগটা নিজে গুছিয়ে নিতে হয়, নিজের খেলনাগুলো খেলে গুছিয়ে রাখতে হয়, এগুলো কিন্তু একদম ছোটবেলা থেকেই শেখাতে হয়। কিন্তু এই দায়িত্বশীলতা শেখার আমি এতদিন তার সব কাজ করে দিলাম, হঠাৎ করে যখন দেখলাম যে বড় হয়েছে তখন বললাম এই তুমি বাসার কাজ করো না কেন, তখন সে করবে না তো, কারণ তার শেখানো দরকার ছিল 4 বছর বয়স থেকে, 3 বছর বয়স থেকে। তা আমি 18 বছর পর্যন্ত তাকে সব কাজ করে দিয়ে এখন যদি বলি করো, তাহলে তার কাছে তো এটা প্রেশার লাগবে, তখন বেয়াদবি করবে, কথা শুনবে না বা করবেই না। ঠিক আছে? তাহলে এগুলো আসলে একদম ছোট বয়স থেকে যদি আমি বাচ্চাকে দায়িত্বশীল করি, আত্মবিশ্বাসী করি, পরিবেশের সাথে কিভাবে কোপ করতে হয় সেটা করি, অ্যাডভার্স সিচুয়েশন বা নেগেটিভ সিচুয়েশনে কিভাবে চলতে হয় সেটা শেখাই, তাহলে কিন্তু ওর ওইভাবে সমস্যাগুলোকেও দেখবেই না, আর ওটার সাথে কোপও করতে পারবে, ও পরবর্তীতে এনভায়রনমেন্টাল কারণে যে সমস্যা বা রোগগুলো হয় সেগুলো থেকে বেঁচে যাবে। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। আজকে আমাদের এই প্রোগ্রামে আমরা অনেক কিছু জানতে পারলাম যা আমাদের দেশ এবং জাতির জন্য খুবই কল্যাণময় হবে, এবং আমাদের যে শিশুরা রয়েছে যারা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যেন খুব ভালোভাবে বেড়ে ওঠে সেই বিষয়ে আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর টিভির বিশেষ আয়োজন শিশু রোগ জিজ্ঞাসা, এই ছিল আমাদের আজকে ইতি পর্ব। দেখা হবে অন্য কোনো দিন।